মানুষের জীবনে মাঝে মাঝে এমন প্রতিকূল পরিস্থিতি আসে যেখান থেকে লড়ে মানুষ বের হয়ে আসার চেষ্টা করে। আর যে আসলে বের হয়ে আসতে পারে সেই হচ্ছে আসল জয়ী। ঠিক তেমনই একটি প্রতিকূল পরিস্থিতির শিকারও আমিও হয়েছিলাম। তো সেই গল্পটি কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। আমি গত নভেম্বর মাসের পর থেকে কিন্তু আমি আর কোনো ভিডিও আপলোড দেইনি, কারণ আমার মনটা এত বেশি খারাপ ছিল যে আসলে ভাষায় প্রকাশ করার মতো ছিল না। আর এই মন খারাপের অবস্থায় আমার মনে হয়নি যে আমি ভিডিও আপলোড দেই বা আমার এই মন খারাপের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আসলে এই জন্য আমি গত নভেম্বর মাস থেকে কিন্তু কোনো ভিডিওই আমি আপলোড দেইনি। তো আজকে ভিডিও আপলোড দিব অনেক দিন পর। তো ভাবতেছি যে ঘটনাটা কেন আমি ভিডিও আপলোড দেইনি সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা খুব জরুরি। তো আসলে আমার মেয়ে, আপনারা এখন সবাই জানেন যে এখন স্কুলে ভর্তি হওয়ার বিষয়টা, যারা প্রাথমিক থেকে মাধ্যমিকে স্কুলে ভর্তি হয় তো সব ক্ষেত্রেই কিন্তু লটারি প্রযোজ্য। তো এই লটারিতেই আমার মানে গন্ডগোলটা এখানেই। কারণ আমার লটারির ভাগ্য একদমই বাজে। তো আমার মেয়ে যখন গত ৩ বছর আগে আমার মেয়ে যখন ক্লাস 5 থেকে ক্লাস 6 এ ক্লাস 5 এর প্রাথমিক থেকে ক্লাস 6 এ সরকারি স্কুলে লটারির জন্য ট্রাই করে। তখন সে লটারিতে তার হয় না। তখন আমি মানে প্রচুর পরিমাণে ভেঙে পড়েছিলাম। আর আমরা থাকি যশোরের মনিরামপুর থানায়। তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান বলতে একটা মাত্র গার্লস স্কুল সরকারি, আর একটা মাত্র ছেলেদের পাইলট স্কুল, মানে ছেলেদের যেটা, আর মেয়েদের একটা গার্লস স্কুল। আর যে 2-3টা স্কুল আছে সেগুলোর পরিবেশ একদমই ভালো না। তো সেখানে আসলে পড়ানো না পড়ানো একই সমান কথা। তো এজন্য আমি খুব বিভ্রান্তিতে ছিলাম যে আমার মেয়েকে আমি কোথায় দিব, কি করব? মানে আমি ভাবতেই পারতেছিলাম না। আর ওই টাইমটা ছিল করোনার সময়। তো এইজন্য কোথাও দেখা যাচ্ছে যে আমি ক্যাডেটে দেওয়ার চিন্তাভাবনা একবার করছিলাম। কিন্তু তখন ক্যাডেটের কোথাও কোচিং হচ্ছিল না। সব কোচিংগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তো কোথায় কোচিং করাবো, কোথায় দিব এরকম। তো বাসায় আমি আমার মেয়েকে কোচিং করাই এবং সরকারি ক্যাডেটের জন্য ট্রাই করি। মানে আমি তো বছরের শুরু থেকে আমি ওইভাবে কোনো করিনি যে আমার মেয়েকে ক্যাডেটে দিব। যখন দেখছি যে না, লটারিতে হলো না, তখন আমি ডিসেম্বরে যেয়ে ট্রাই করি। ডিসেম্বর, জানুয়ারি ২ মাস ও পড়াশুনো করে তো সরকারি ক্যাডেটের জন্য পরীক্ষা দেয়, কিন্তু ওখানে হয় না। তারপর আমাদের যে খুলনা ফুলতলায় যে এমসিএসকে আছে, এমসিএসকে যে মিলিটারি যে স্কুলটা আছে, মিলিটারি কলেজিয়েট স্কুল, তো ওইখানে আমি ট্রাই করি। তো ওইখানে আমার মেয়ে রিটেনে চান্স পায় এবং পরবর্তীতে ভাইভাতেও চান্স পায়। তারপর মেডিকেলে যেয়ে ওখান থেকেও আউট হয়ে যায়। তো আসলে এটা বলে বোঝানোর না যে ওর এত কষ্ট বা আমাদের এত কষ্ট। আসলে মেডিকেলে তো আসলে কারোরই হাত থাকে না। তো ওইখানে যে ও আউট হয়ে যায়, তারপর খুব কষ্ট পেয়েছিলাম। তারপরে আর কি করার, এখানে মনিরামপুরেই যে আরেকটা স্কুল আছে তো সেখানে ভর্তি করে রেখেছিলাম। তো সেখানে ভর্তি হয়ে ক্লাস 7 এবং ক্লাস 8 ওইখানে পড়ছে। পড়ার পর তারপরে এবার যে আমাদের যে মনিরামপুর সরকারি যে গার্লস স্কুল, তো গার্লস স্কুলে মানে ক্লাস 9 এর জন্য যে মানে সিট ফাঁকা হইছে, তো ওইখানে আবার লটারি করা হইছিল যে 5 জনের, মানে 5টা সিট খালি হইছে। তো ওইখানে ওরা 8 জন লটারি করছিল মোট। তো ওই ৫ জনের ভিতরে দেখা যাচ্ছে যে আমার মেয়ের নাম আসেনি লটারিতে। তো আসলে মানে এই ৩ বছর ধরে যে ধাক্কাটা খাইতে, খাইতে আসছি, তো আসলে এখন এটা মেনে নেওয়ার মতো মন মানসিকতা আসলে কোনো কিছুই ছিল না। অনেক এক্সপেক্ট করেছিলাম যে আসলে হবে হয়তোবা। কিন্তু তারপরও হয়নি, যে স্যার বলল। আর যেদিন আমার মেয়ের ক্লাস 8 এর ফাইনাল পরীক্ষা শেষ হলো সেদিনই লটারির রেজাল্টটা দিল। তো আসলে এত পরিমাণে ভেঙে পড়েছিলাম যে মন মানসিকতা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে আসলে যে ভিডিও আপলোড করব বা অন্য কোনো কিছু, অন্য কাজ করব, মানে রান্না খাওয়াই বন্ধ হয়ে গেছিল ২-৩ দিন আমাদের বাসায়, এরকম একটা অবস্থা হয়ে গেছিল যে আসলে আমার মেয়েকে একটা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতে পারতেছি না। আপনারা তো জানেন যারা অভিভাবক আছেন সবাই, যে নিজের বাচ্চাকে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর জন্য সবারই কিন্তু একটা অন্যরকম একটা চাহিদা বা একটা আগ্রহ থাকে। তো সেই ক্ষেত্রে আমার মেয়েকে আমি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারতেছি না। এর জন্য আমার প্রচুর পরিমাণে আফসোস হচ্ছিল। তো আসলে এমন একটা পরিস্থিতির শিকার আমরা হয়ে গেছিলাম যে যেখান থেকে বেরিয়ে আসবো কিভাবে, আসলে এই মানে এই রাস্তাটাই খুঁজে পাচ্ছিলাম না।
তো যাই হোক আল্লাহর কাছে প্রচুর কান্নাকাটি করলাম, প্রচুর দোয়া করলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমার মেয়েটাকে একটা ব্যবস্থা তুমি করে দাও। তো আসলে মানে নভেম্বরের ২৮ তারিখে লটারি হয়েছিল। আর যারা চান্স পেয়েছিল তাদের হচ্ছে ভর্তির ডেট ছিল ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত। তো ডিসেম্বরের ৭ তারিখের ভিতরে যারা ভর্তি না হবে তাদের ভর্তি পরবর্তীতে বাতিল হয়ে যাবে। তো এরকম আসলে ছিল। তো সেখান থেকে আমি আ মানে আমাকে আমার যে স্কুলের যে টিচার, আমি টিচারের কাছে ফোন করি যে কোনো ওয়ে আছে কিনা ভর্তি করার। তো উনি বলল যে আসলে যেহেতু লটারি তো এখানে ভর্তি করার তো কোনো ওয়ে নাই। তো এজন্য আমার মনটা আরও বেশি খারাপ লাগছিল। আর আমার মেয়েও খুব কান্নাকাটি করছিল যে, "মামুনি আমি কি কখনো একটা ভালো স্কুলে পড়তে পারবো না?" তো এইজন্য মানে খুবই খারাপ লাগছিল। তো যাই হোক এখন হচ্ছে তারপর হচ্ছে যেটা হইছে আ ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত যে ভর্তির লাস্ট ডেট ছিল। তো ডিসেম্বরের ৭ তারিখ বিকাল ৬টার দিকে আমাকে স্কুল থেকে ফোন করা হয় যে একজন লটারিতে ভর্তি হয়নি। তো আপনার মেয়েকে যদি লটারিতে মানে আপনার মেয়েকে যদি ভর্তি করতে ইচ্ছুক হন তাহলে হচ্ছে আপনারা আসেন। কারণ আপনার মেয়ে হচ্ছে ওয়েটিংয়ে ফার্স্টে আছে। তো তখন আসলে মানে মানে কি থেকে কি হয়ে গেল মানে এটা আসলে ভাবতে মানে আমি বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম যে, "আল্লাহ তুমি আসলে রহমত করেছো। তা নাহলে এটা কখনোই পসিবল হতো না।" তো ৪ টা মেয়ে ভর্তি হইছিল। আর একটা মেয়ে হচ্ছে আমাদের মনিরামপুরের না। এই মেয়েটা হচ্ছে বাইরের একটা মেয়ে। তো সে দেখা যাচ্ছে তার বাসা হচ্ছে অনেক দূরে। তো ওই মেয়েটা আসলে ভর্তি হয়নি। তো ওইখানটাতে আমার মেয়ে ফার্স্ট ওয়েটিং এ ছিল। এজন্য হচ্ছে আমার মেয়েকে নিয়েছে। তো এরকম একটা মানে দুঃস্বপ্নের মতো আসলে। আমি তো ভাবতেই পারছিলাম না। তারপর আল্লাহর কাছে কোটি, কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে। তো আসলে এরকম এরকম ঘটনা আসলে মানে এই যে ৩ টে বছর ধরে আমি আমার মেয়ে ২ জনেই সাফার করছি। আমি চেষ্টা করছি যাতে আমার মেয়েকে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারি। আর আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ পড়াশোনায় অনেক ভালো। এইজন্যই আমার চেষ্টাটা করা যাতে করে ও আরেকটু সুযোগ পায়। অনেক সময় দেখা যাচ্ছে কি যে বাচ্চাদের মেধা ভালো কিন্তু ওরা ভালো দেখা যাচ্ছে যে মানে গাইডলাইন পাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মেধাটা আস্তে, আস্তে মানে ডাউনের দিকে চলে যায়। তো আমার মানে চেষ্টাটা সবসময় ছিল যাতে করে আমার বাচ্চা ভালো গাইডলাইন পায়। তো একটা এমপিওভুক্ত স্কুলের অনেক আছে এমপিওভুক্ত স্কুল যে স্কুলগুলোতে খুব ভালো করে পড়াশোনা হয়। সরকারি স্কুলের থেকেও ভালো পড়াশোনা হয়। কিন্তু আমাদের মনিরামপুরের অবস্থাটা হচ্ছে এরকম যে এখানে শুধুমাত্র মনিরামপুর যে সরকারি গার্লস স্কুল আর পাইলট স্কুল আছে ছেলেদের, তো এই ২ টা স্কুল ছাড়া আর কোনো স্কুলে ভালো কোনো টিচার নেই, ভালো কোনো পড়াশোনাও হয় না। তো এটা হচ্ছে সমস্যা। আর যেহেতু ২০২৪ সাল থেকে নতুন কারিকুলাম। তো নতুন কারিকুলামে তো আপনার আ আ টিচাররা ট্রেনিং নিবে তারপর হচ্ছে বাচ্চাদেরকে পড়াবে। তো আমার ওই একটা চিন্তা ছিল। আর আমি আমার মেয়েকে যে স্কুলে দিয়েছিলাম ওই স্কুলের পরিবেশটাও আসলে ভালো ছিল না। সেখানে আমার মেয়ে প্রতিদিন যেয়ে ক্লাস করতে পারত না। মানে সপ্তাহে ১ দিন বা দেখা যাচ্ছে কোনো মাসে দেখা যাচ্ছে ৩-৪ দিন ক্লাস করতে পারত। তাও ওর বাবা নিয়ে যেত, নিয়ে আসতো। মানে পরিবেশটা খুবই খারাপ ছিল। আর আমার বাসা থেকেও অনেক দূরে ছিল। তো এজন্য আমার একটু বেশি টেনশন হচ্ছিল যে আমি ওখানে রাখলে আর নতুন কারিকুলামে তো দেখা যাচ্ছে যে প্রতিদিনই ক্লাস অ্যাটেন্ড করতে হবে। কারণ এইটার উপরে ওদের মার্কিং হবে। তো এজন্য আমি খুবই টেনশনে ছিলাম যে আমি কি করব, কি না করব। তো আমি হচ্ছে যখন আমার এখানে এই স্কুলে সরকারি যে গার্লস স্কুল তো ওখানে হচ্ছে যখন আমার লটারিতে হলো না, তখন আমি কিন্তু বসেছিলাম না। আমি বাইরেও চেষ্টা করতেছিলাম যে দরকার হলে মনিরামপুর থেকে বেরিয়ে যশোরের দিকে যেয়ে আমার মেয়েকে পড়ানো যায় কিনা বা নওপাড়া আমার বাবার বাড়ি যেহেতু নওপাড়ায় তো ওখানে পড়ানো যায় কিনা আমি সব দিকে সব রকম চেষ্টা করতেছিলাম। তো আমি যশোরে পুলিশ লাইন স্কুল তারপর হচ্ছে দাউদ পাবলিক আমি সব জায়গাতে খোঁজ নিয়েছি। সব জায়গাতে আমি গিয়েছি, যেয়ে খোঁজ নিয়েছি। তো ওরা আসলে আমাকে কোনো আশ্বস্ত করতে পারছিল না যে মানে আম ওরা সবাই বলছিল যে, "আপনারা জানুয়ারিতে এসে খোঁজখবর নেন। যেহেতু ক্লাস 9 তো ওখানে তো যদি কেউ পোস্টিং হয়ে চলে যায় তো সেক্ষেত্রে সিট খালি হবে তখন হচ্ছে দেখা যাবে।" তো কেউ আসলে আশ্বস্ত করতে পারেনি আমাকে। তো এইজন্য আমি বেশি টেনশনে ছিলাম। তো যাই হোক অবশেষে দেখা যাচ্ছে আল্লাহ আমার দিকে মুখ তুলে চেয়েছেন। আসলে আ এইটা এটা আসলে বলে বোঝানোর মতো ভাষা নেই। আমি আসলে শুনে কান্না করে দিয়েছিলাম যে আসলে
আমি যে অপরচুনিটিটা পাবো এটা আমি কখনো আশাই করিনি। আর আমার মেয়ে তো ভীষণ খুশি। আমার মেয়ের অনেক ইচ্ছা ছিল বা অনেক স্বপ্ন ছিল যে ও এখানে গার্লস স্কুলে পড়বে। আসলে সবাই আমার মেয়ের সাথে যে সমস্ত আরও ওর যে মানে সহপাঠীরা ছিল তারাও দেখা যাচ্ছে যে যখন ওই স্কুলে যেত আর আমার মেয়ে হচ্ছে ওই স্কুলে পড়তে পারেনি, তো আমার মেয়ের খুব আফসোস হতো বা মাঝে, মাঝে কান্না করতো যে, "মামুনি আমি একটা ভালো স্কুলে পড়তে পারলাম না।" তো ভালো স্কুলের তো আসলে শেষ নাই। তো আমরা যেখানে থাকি আর আমার হাসব্যান্ড যেহেতু এখানে বিজনেস করে, তো আমাদের আসলে এখান থেকে যে বের হয়ে আমরা অন্য কোথাও আ যাবো, যেহেতু এটা চাকরি না, কোনো সরকারি চাকরি না যে এক জায়গায় না থাকলাম পোস্টিং হয়ে আরেক জায়গায় চলে গেলাম। তো আসলে এরকম কোনো আ অ অবস্থা আমাদের নাই। যেহেতু আমাদের এখানেই থাকতে হবে, এখানে আমার হাসব্যান্ডের বিজনেস, এখানেই সবকিছু। তো আমাদের এখানেই থাকতে হবে। আর আমি আমার মেয়েকে এত ছোটবেলা থেকে বাইরেও দিতে চাচ্ছিলাম না। তো এখানেই রাখতে চাচ্ছিলাম। তো এজন্য আ মানে মনিরামপুরের তুলনায় যে স্কুলটা সবথেকে ভালো আমি সেখানেই পড়ানোর সবসময় আশা রাখতাম। তো যাই হোক এখন 6, 7, 8 এই ৩ টা বছর তো আসলে কোনো ভালো কোনো ইয়েতে ভালো কোনো স্কুলে পড়াইতে পারিনি বা ভালো, কিন্তু আমি সবসময় বাসায় ভালো টিউটর আমি আমার মেয়েকে দিতাম। আমি যে গার্লস স্কুলের কথা বলছি সেই গার্লস স্কুলের টিউটরই আমার মেয়ের জন্য আমি বাসায় রেখেছিলাম। যাতে করে দেখা যাচ্ছে যে ওর পড়াশোনাতে কোনো ইফেক্ট না পড়ে। একটা নরমাল স্কুলে পড়ার কোনো ইফেক্ট যাতে ওর বাসায় পড়াশোনাতে না পড়ে। তো আল্লাহর রহমতে আমার মেয়ে সবসময় দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট করতো বা সব সাবজেক্টে হাইয়েস্ট নাম্বারই থাকতো তার। তো যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ও একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে এখন পড়তে পারছে। তো এর থেকে বড় আসলে আমার কোনো কিছু চাওয়ার ছিল না।